আমাদের জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে সবথেকে শুভ গ্রহ। আর আমাদের জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেব হচ্ছে আচার্যর ভূমিকা পালন করে। দেবগুরু বৃহস্পতি যেই স্থানে বসে সেই স্থানে শুভ ফলে বৃদ্ধি করে এবং তার দৃষ্টিতে রয়েছে অমৃতধারা। দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি, পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি। দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, আধ্যাত্মিকতার কারক, দয়ার কারক, আবার ধনসম্পত্তির কারক। দেবগুরু বৃহস্পতি আগস্টের 21 তারিখ মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, মঙ্গলদেবের এই নক্ষত্র, এবং 10ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে বক্রী হচ্ছে। তার সাথে 28শে নভেম্বর মৃগশিরা নক্ষত্রেই থাকবে এবং 29শে নভেম্বর আবার রোহিণী নক্ষত্রে ফিরে যাবে। সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার, এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমাদের বিশেষ অনুরোধ, যারা বহুদিন ধরে আমাদের চ্যানেল দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন, নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্টির উপর, গ্রহের দশা, গ্রহের অন্তর্দশার উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্টির উপর নির্ভর করবে। এটা একটা জেনারেল প্রিডিকশন। মৃগশিরা নক্ষত্রমণ্ডলীর পঞ্চমতম নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলদেব এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে চন্দ্রদেব অর্থাৎ সোম। সোম হচ্ছে একটি রস, যে রস পান করে দেবতারা তাদের যৌবনকে স্থায়ী রাখে এবং প্রবল শক্তি লাভ করে, যে কোনো সময় বৃদ্ধ কিংবা দুর্বল না হয়ে পড়ে। অর্থাৎ এই নক্ষত্রের শক্তির প্রতীক হিসাবেও দেখা হয়। এই নক্ষত্রের পুরুষেরা সবসময় নিজেদের কর্মক্ষেত্রে অ্যাক্টিভ থাকে, আর এই নক্ষত্রের নারীরা কলা বিভাগের সাথে যারা জড়িত, যেমন গান বাজনা, ড্যান্স, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজে খুব উন্নতি করে। আবার এই নক্ষত্রের জাতক কিংবা জাতিকারা একটুতে কনফিউজ হয়ে যায়। হিরণের নাভিতে কস্তুরী থাকে, যার গন্ধে হিরণও খুঁজে বেড়ায় যে গন্ধ কোথা থেকে আসছে। তো এরকম একটা গুণ দেখতে পাওয়া যায়, এরা একটুতে কনফিউজ হয়ে যায়। আবার খোঁজ প্রকৃতিও থাকে, যার জন্য এই নক্ষত্রের জাতক জাতিকারা যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত তারা খুব উন্নতি করে। যারা প্রশাসন লেভেলের গোয়েন্দা বিভাগে জড়িত তারাও কিন্তু খুব অগ্রগতি করে, এবং যে সমস্ত কাজগুলো প্রশাসনের দিক থেকে জনসম্মুখে আসে না, গোপনে কাজ করা হয়, এই সমস্ত কাজেও কিন্তু এরা যথেষ্ট উন্নতি করে। মৃগশিরা নক্ষত্রের 4টি চরণের মধ্যে 2টি চরণ পরে বৃষ রাশিতে আর বাকি 2টি চরণ পরে মিথুন রাশিতে। এই নক্ষত্রের বিস্তার হচ্ছে বৃষ রাশিতে 23.20 ডিগ্রি থেকে মিথুন রাশিতে 6.40 ডিগ্রি পর্যন্ত হয়। আর মিথুন রাশির অধিপতি যেহেতু বুধ, তো এই নক্ষত্রের উপর বুধেরও প্রভাব থাকে, শুক্রেরও প্রভাব থাকে এবং মঙ্গলেরও প্রভাব থাকে। প্রত্যেকটি নক্ষত্রের মতন এই নক্ষত্রের একটি চিহ্ন জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে, সেটা হচ্ছে হরিণের মাথা, তার উপরে সিং, অর্থাৎ একটা হরিণের স্বভাব এই নক্ষত্রের উপর তুলে ধরা হয়েছে। সৌন্দর্যের প্রতীক হচ্ছে হরিণ, চঞ্চল স্বভাবের হয় এবং এর মধ্যে থাকে প্রচণ্ড ফুর্তি স্বভাব। তার সাথে আগাম বিপদ আভাস করার উপলব্ধি একমাত্র ঈশ্বর এদেরকে কিন্তু দিয়েছে, তার জন্য এরা সবসময় সজাগ থাকে। এই নক্ষত্রে জন্মানো জাতক জাতিকারা শান্তিপ্রিয় স্বভাবের হয়, সবার সামনে নিজের কথাকে তুলে ধরে। আবার এরা প্রতিভাশালী হয়, বুদ্ধির দিক থেকে খুব চালাক হয় এবং সতর্কতা অবলম্বন করেই সবসময় কাজকর্ম করার চেষ্টা করে। এদের মধ্যে একটা খোঁজ প্রকৃতি থাকে এবং এরা প্রকৃতিকে খুব ভালোবাসে। এরা অন্যকে সহজে বিশ্বাস করতে চায় না, আর যদি অন্য কাউকে বিশ্বাস করে ফেলে তো ওই সামনের পাত্র দ্বারা এদের সাথে বিশ্বাসঘাতকতা হয়। এটা মৃগশিরা নক্ষত্রের একদম বৈশিষ্ট্য, যে এই নক্ষত্রের জাতক জাতিকাদের সাথে জীবনে একবার না একবার বিশ্বাসঘাতকতা হবে সামনের পাত্র দ্বারা। হরিণের নাভিতে সুগন্ধি কস্তুরী থাকে, তাই এই নক্ষত্রের মধ্যে আকর্ষণ ক্ষমতা প্রবল। এরা যদি নিজের কাজের জন্য কিছু সিলেক্ট করে তো সেটা কিন্তু সবাইকে আকর্ষণ করে। শুক্রের প্রভাব এই নক্ষত্রের উপর থাকে, যার জন্য এই নক্ষত্রের কলাপ্রেমী হয়, সঙ্গীত, চিত্র, নৃত্য এই সমস্ত জিনিসকে খুব পছন্দ করে। আর মঙ্গলের প্রভাব থাকে ঊর্জা, তো যার জন্য এরা নিজেদের প্রতিভার দ্বারা সমাজে মান সম্মান পায়। যারা হস্তশিল্পী, যারা ফ্যাশন ডিজাইনার, যারা বিউটিশিয়ান, এই সমস্ত কাজে যারা যুক্ত থাকে তারা কিন্তু খুব মান সম্মান পায়। আবার বুধেরও প্রভাব থাকে, যার জন্য যারা টেকনিক্যাল দিকে থাকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই সমস্ত দিকেও কিন্তু সাফল্য লাভ করে। এরা প্রকৃতিপ্রেমী হয়, ঘোরাঘুরিকে খুব পছন্দ করে। তাহলে ঊর্জা, গতি, জ্ঞান, সৌন্দর্য এই নক্ষত্র মৃগশিরা নক্ষত্রের থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি জ্ঞানের কারক, আধ্যাত্মিকতার কারক, ধনসম্পত্তির কারক। তো এই দুটোকে যদি এক করে দিই, দেবগুরু বৃহস্পতি এবার এই নক্ষত্রে গোচর করবে, তাহলে এই দুটিকে যদি এক করে দিই তাহলে এখান থেকে কি আসছে? এখান থেকে আসছে শিক্ষা জিনিসটা আসছে, ভ্রমণ জিনিসটা আসছে, ধনসম্পত্তি জিনিস আসছে, রিসার্চ জাতীয় গভীর জ্ঞান আসছে।
তো যাই হোক, দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে গোচর করছে। এই নক্ষত্রের আপনারা গোচরের ফলাফল চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। তবে বর্তমানে যাদের গুরুর দশায় মঙ্গলের অন্তর্দশা চলছে কিংবা মঙ্গলের দশায় গুরুর অন্তর্দশা চলছে, তাদের জন্য খুব ভালো হতে যাচ্ছে এই গোচর। এই সিংহ রাশিতে যে দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে গোচর করতে যাচ্ছে, এই সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। আর আজকে এই সিংহ রাশি সম্বন্ধে বিশেষভাবে আলোচনা করব। বর্তমানে দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির ক্ষেত্রে দশম ঘরে অবস্থান করছে এবং মঙ্গল অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে। আর দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে। এবং মৃগশিরা নক্ষত্রের অধিপতি মঙ্গল সিংহ রাশির ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি, চতুর্থ ঘর এবং ভাগ্যের ঘর যেটা হচ্ছে নবম ঘর, এই দুটি ঘরের অধিপতি হয়ে দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছে। মঙ্গলদেবের নক্ষত্রে যেরকম মঙ্গলের প্রভাব রয়েছে, বুধের প্রভাব রয়েছে, শুক্রদেবেরও প্রভাব রয়েছে, তো এবার দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে, তো দেবগুরুরও প্রভাব আসবে। আবার এই নক্ষত্রের অধিপতি মঙ্গল দেবগুরুর সাথে অবস্থান করছে, তো একটা খুব ভালো দিক এই সিংহ রাশির ক্ষেত্রে এই সময় একটা তৈরি হচ্ছে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, মঙ্গল হচ্ছে পরাক্রম, শক্তি, ঊর্জা, অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে নিজের জ্ঞানের দ্বারা নিজের প্রতিভাকে সবার সামনে তুলে ধরে মান সম্মান প্রতিষ্ঠা লাভ করবে এই সিংহ রাশি। এই সময়কালে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখতে পাবে নিজের কর্মজীবনে সিংহ রাশির, এবং এটা সব দিক থেকে ভালোভাবে আশা করছি। এই সময়কালে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর ধনসম্পত্তির ঘর কন্যা রাশি, এবং সপ্তম দৃষ্টি পড়ছে রাশির সুখের ঘর বৃশ্চিক রাশি, এবং নবম দৃষ্টি পড়ছে রাশির ষষ্ঠ ঘর মকর রাশিতে। এবং সবথেকে ভালো জিনিসটা হচ্ছে যে এই সময়কালে সুখের ঘরে একসাথে দেবগুরু বৃহস্পতি আর মঙ্গলের দৃষ্টি পড়ছে, অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট আয় ইনকাম বৃদ্ধি পাবে এবং বাড়িতে একটা খুশির আবহাওয়া থাকবে এই সময়। আবার মঙ্গল হচ্ছে ভূমিপুত্র, দশম ঘরে অবস্থান করছে কালপুরুষ চক্রে। এই দশম ঘরে কিন্তু আবার মঙ্গল উচ্চ হয়ে যায়। দেবগুরু বৃহস্পতি মঙ্গলের মিলিত দৃষ্টি, সপ্তম দৃষ্টি এই সময়কালে এই চতুর্থ ঘরে পড়ার দরুন জায়গা জমি সংক্রান্ত বহু সমস্যার সমাধান হবে, এবং জায়গা জমি যারা সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এই সময়কালে বন্ধুবান্ধবদের সঙ্গও যথেষ্ট পাওয়া যাবে। তবে বিশেষ করে মনে রাখবেন, বিশ্বাসঘাতকতার একটা ব্যাপার থাকে, অতএব এই সময় কারোর উপর বেশি বিশ্বাস করা যাবে না, না তো বিশ্বাসঘাতকতার একটা পরিবেশ তৈরি হবে। আবার যারা কর্মক্ষেত্রে সরকারি কিংবা বেসরকারি কাজের আশায় ইন্টারভিউ আদি দিয়েছেন বা চেষ্টা করছেন কর্মলাভের জন্য, তাদের কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে, কারণ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে। আর ষষ্ঠ ঘর থেকে আমরা কম্পিটিশন জিনিসটা বুঝি, আর কর্মের ঘর থেকে ষষ্ঠ ঘর হচ্ছে নবম ঘর, আর ষষ্ঠ ঘর থেকে কর্মের ঘর হচ্ছে পঞ্চম ঘর। অর্থাৎ এই সময়কালে কর্ম পাওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকছে, এবং ব্যবসা ক্ষেত্রে বা নিজের কর্মক্ষেত্রে যদি ঋণের জন্যও চেষ্টা করে, তো ঋণের সুবিধাও এই সময় পাবে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রাশির দ্বিতীয় ঘর ধনসম্পত্তির ঘর, যেটা দ্বিতীয় ঘর থেকে আবার আমরা বাণীর ঘরও দেখি। অর্থাৎ এই সময়কালে যারা ট্রেনার, যারা কোচিং সেন্টার চালাচ্ছেন, যারা শিক্ষকতার সাথে জড়িত রয়েছেন, সমাজকে শিক্ষা দিচ্ছেন যে কোনো ব্যাপারে, সেটা পড়াশোনার ব্যাপারে হতে পারে, সেটা টেকনিক্যাল ব্যাপারে হতে পারে, যে কোনো ব্যাপারে যে শিক্ষাদান করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। আবার যারা ওকালতি করছেন, যারা সেলসের কাজে জড়িত রয়েছেন, যারা মিডিয়ার কাজে জড়িত রয়েছেন, যারা মোটিভেশন স্পিকার, যারা ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছেন, তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময় প্রশাসনিক দিক থেকে বড় মান সম্মান পদ পাওয়ার সম্ভাবনা থাকছে, এবং নিজের মুখের বাণী সবার সামনে তুলে ধরে সবার দৃষ্টি আকর্ষণ করবে এই সময়। এই সময় যারা হোটেলের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা খাবারের কাজে যুক্ত রয়েছেন, যারা ধান চাল গম ইত্যাদি স্টকের ব্যবসার সাথে জড়িত রয়েছেন কিংবা কোনো খাবারের প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো। এই সময়কালে কর্মক্ষেত্রে ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে, এবং ভাগ্য সিংহ রাশির সাথে সাথেই চলবে, অর্থাৎ সাকসেস পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যে কোনো কাজেই। চতুর্থ ঘরে দৃষ্টি পড়ার দরুন এই সময় মায়ের শারীরিক অবস্থা যথেষ্ট উন্নতি হবে, এবং মায়ের সাথে সম্পর্কও যথেষ্ট ভালো থাকবে। এই সময় নতুন বাড়ি কিংবা গাড়ি, তাছাড়া বাড়ির জায়গা কিংবা নতুন ফ্ল্যাট ইত্যাদি কেনার যোগ তৈরি হচ্ছে। আবার বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যাদের বিবাহ এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি, যা এরকম সম্বন্ধ, যাদের বিবাহ সম্বন্ধ হয়নি, বিবাহ সম্বন্ধ আসা চালু হয়েছে, কিংবা বিবাহের ডেট পাকাপাকি হবে এই সময়কালে যারা কলাপ্রেমিক, যারা সঙ্গীত কলার সাথে যুক্ত রয়েছেন, নৃত্যকলার সাথে যুক্ত রয়েছেন, চিত্রকলার সাথে যুক্ত রয়েছেন, যারা হস্তশিল্পী, যারা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে যুক্ত রয়েছেন, আবার যারা কাঠের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। তারা নিজেদের প্রতিভার জন্য সমাজে পরিচিত হবে। এই সময় যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যুক্ত রয়েছেন তাদেরও জন্য এই সময় যথেষ্ট ভালো। মোট কথা, দেবগুরু বৃহস্পতির
এই গোচর মৃগশিরা নক্ষত্রে সব দিক থেকে ভালো হতে যাচ্ছে। তবে বিশেষ কিছু কিছু ক্ষেত্রে আবার সজাগও থাকতে হবে সিংহ রাশিকে। সিংহ রাশি হচ্ছে মান সম্মানের খুব খিদা এদের মধ্যে থাকে। এরা এমন জায়গায় বসতে পছন্দ করে যেন সবাই যেন এদেরকে দেখতে পায়। আর এই সময় মঙ্গলের দৃষ্টি রাশির উপর থাকবে। রাশির উপর দৃষ্টি পড়ার দরুন মনের মধ্যে ক্রোধ, অহংকার, জেদ, ইগো ইত্যাদি যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থাৎ এই সময়কালে সিংহ রাশিকে এই দিক থেকে দূরে থাকতে হবে, না তো একটা বিপরীত প্রতিক্রিয়া তৈরি হবে। অর্থাৎ এর জন্য হওয়া কাজ শেষ সময়ে এসে বিগড়ে যাবে। অতএব এদিক থেকে সাবধান। আর কোনো রকমভাবে কর্মক্ষেত্রে কাউকে বিশ্বাস করা যাবে না। অথরাইজ ছাড়া কাউকে কোনো রকমভাবে বিশ্বাস করবেন না। টাকা পয়সার ব্যাপারে তো একদমই না, কারণ মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা সহজে কাউকে বিশ্বাস করতে চায় না, কিন্তু যদি বিশ্বাস করে তাহলে কিন্তু আবার ওই সামনের ব্যক্তি দ্বারা বিশ্বাসঘাতকতারও শিকার হয়। তো এই তো আজকে বললাম সিংহ রাশির সম্বন্ধে, সিংহ রাশির অনেক কথাই বললাম। এই গোচর সিংহ রাশির দিক থেকে যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এবং এই যে শনিদেব বসে রয়েছে আর এই রাহু যত রকম ডিস্টার্ব কিন্তু করছে, শনি আর রাহু এই সিংহ রাশিকে, কিন্তু বর্তমানে যে যোগটা তৈরি হয়েছে এ যথেষ্ট ভালো ফল পাবে সিংহ রাশি। যাদের জন্মকুষ্ঠিতে গুরু আর মঙ্গল যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে তাদের জন্য এই গোচর সব থেকে ভালো দিক হতে যাবে। এই সময়কালে সিংহ রাশিকে একটাই কথা বলবো যে আপনারা প্রত্যেকদিন হনুমান চল্লিশা পাঠ করবেন এবং নিজের খাবার দাবার উপর যথেষ্ট খেয়াল রাখবেন। কারণ দেবগুরুর সাথে মঙ্গল বসেছে, তো যার জন্য খাবার দাবার ব্যাপারে যথেষ্ট খেয়াল রাখবেন। খাবার দাবার শাস্তি খাবার গ্রহণ করবেন। আর প্রত্যেকদিন হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কথা আলোচনা করলাম। যদি আমার এই পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।